আজকে যেটা আমরা পড়াতে যাচ্ছি এবং এই টপিকটা অলরেডি আমরা রেকর্ডও করছি, এটা দিয়ে দিব ইউটিউবে। তো একজন বলো যে ঘাসফড়িং এর যে পুঞ্জাক্ষী, মাথায় যে পুঞ্জাক্ষী থাকে সেই পুঞ্জাক্ষীর সংখ্যা কয়টি? ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী কয়টি থাকে বলো? ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী থাকে দুইটা। আর এই যে পুঞ্জাক্ষীর যে গাঠনিক একক, এই গাঠনিক একককে কি বলা হয়? ওমাটিডিয়াম। তো একটা পুঞ্জাক্ষীতে প্রায় 2000, একটা ওমাটিডিয়ামে কি থাকে প্রায় 2000টি কি থাকে পুঞ্জাক্ষী থাকে, এই না ওমাটিডিয়াম থাকে। অর্থাৎ প্রতিটা চোখে প্রায় 2000টা কি থাকে ওমাটিডিয়াম থাকে। এই ওমাটিডিয়ামের মাধ্যমে কি হয় তোমার কি বলে যে পুঞ্জাক্ষী গঠিত হয়। তাহলে দুই চোখে কয় হাজার ওমাটিডিয়াম থাকবে? 4000। দুই চোখে থাকবে প্রায় 4000। তো একটা ওমাটিডিয়াম যদি আমরা দেখি তাহলে ওমাটিডিয়ামের গঠনটা আমরা শিখবো এবং পাশাপাশি চিত্রটা শিখবো। এই চিত্রটা পরীক্ষায় আসে 3 নম্বরে। যে এখন যে চিত্রটা দেখছো, এই যে এই চিত্রটা হচ্ছে পরীক্ষায় আসে, এটা হচ্ছে 3 নম্বর। তো ডান পাশে এখানে যে চিত্রটা দেখানো হয়েছে, এই চিত্রটা হচ্ছে একটা পুঞ্জাক্ষীর একটা আলাদা অংশ নিয়ে এই যে একটা ওমাটিডিয়ামকে এখানে দেখাচ্ছে। তো এই যে অনেকগুলো এখানে ওমাটিডিয়াম দেখানো হয়েছে, এর ভিতর থেকে একটা ওমাটিডিয়ামকে আলাদা করলে যে বামে যে চিত্রটা আমরা দেখছি সেই চিত্রটা দেখতে পাবো। তো একটা ওমাটিডিয়াম মোট 10টি অংশ নিয়ে গঠিত। কয়টি? ঘাসফড়িং এর ওমাটিডিয়াম 10টি অংশ নিয়ে গঠিত। তো 10টি অংশের নাম আমরা একটু দেখে নিই। যে এখানে যে নামগুলি তোমরা দেখছো এইগুলো হচ্ছে ওমাটিডিয়ামের সেই নাম। এই যে খেয়াল করো এখানে, এই যে এইগুলো হচ্ছে ওমাটিডিয়ামের বিভিন্ন অংশের নাম। তো নামগুলো একজন পড়ো তো, দেখে দেখে বলো। কর্নিয়া জেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন, আইরিশ আবরণ, রেটিনাল কোষ, রেটিনাল আবরণ, র্যাপডম। এছাড়া থাকে ভিত্তি পর্দা এবং স্নায়ুতন্তু। তাহলে মোট কয়টা অংশ হলো? এইগুলি ছাড়াও থাকে ভিত্তি পর্দা এবং স্নায়ুতন্তু। তাহলে মোট অংশ হলো কয়টা? মোট অংশ হয়ে গেল 10টা। তো আমরা ওমাটিডিয়াম যে গঠনটা, এই ওমাটিডিয়ামের গঠনটা এখন আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? Recording in progress. কথা শুনতে পাচ্ছো? Recording stopped. তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছিল। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছিল তো। তো আমরা শুরু করি আবার। তো ওমাটিডিয়াম 10টি অংশ নিয়ে গঠিত আমরা দেখলাম। তো এখন দেখো ওমাটিডিয়ামের সর্ববাহিরে, এই যে ওমাটিডিয়ামের সর্ববাহিরের যে অংশটা আমরা দেখতে পাই সেই অংশটাকে বলা হয় কর্নিয়া। কি বলা হয়? কর্নিয়া। হ্যাঁ, ওমাটিডিয়ামের সর্ববাহিরের অংশটাকে বলা হচ্ছে কর্নিয়া। কর্নিয়াটা হবে স্বচ্ছ, ঠিক আছে? এবং এই কর্নিয়ার মধ্য দিয়ে কি হয়, ঘাসফড়িং এর ওমাটিডিয়ামে কি হয়, আলোটা প্রবেশ করে। এরপরে দেখো কর্নিয়ার নিচে, খেয়াল করো, কর্নিয়ার নিচে কি থাকে, এক জোড়া কোষ থাকে। এই যে আমরা দেখাই, এইটা হলো কর্নিয়া। এই যে দেখো, এটা হলো কর্নিয়া। আর এই কর্নিয়ার নিচে পাশাপাশি অবস্থিত এক জোড়া কোষ থাকে।
এই কোষগুলোকে বলা হয় কর্নিয়াজেন কোষ। কি বলা হয়? কর্নিয়াজেন কোষ। হ্যাঁ, কর্নিয়াজেন কোষ। এবং এই কর্নিয়াজেন কোষের নিঃসরণকৃত যে রস, কর্নিয়াজেন কোষ যা ক্ষরণ করে সেই ক্ষরণ থেকেই কি হয়? কর্নিয়া তৈরি হয়। তো যদি বলা হয় কর্নিয়াজেন কোষ কোথায় থাকবে, কর্নিয়ার নিচে নাকি উপরে? কর্নিয়াজেন কোষ থাকবে কর্নিয়ার নিচে। সংখ্যায় কয়টি? 2টি। আচ্ছা, এইবার দেখো কর্নিয়াজেন কোষের নিচে আরেকটু আমি দেখাই দিই। এই যে কর্নিয়াজেন কোষ, এই কর্নিয়াজেন কোষের নিচে আবার যে কোষ দেখা যাচ্ছে, এই যে এই কোষগুলো হলো ক্রিস্টালাইন কোন কোষ। এই কোষগুলোর নাম কি? ক্রিস্টালাইন কোন কোষ। হ্যাঁ, তাহলে কর্নিয়াজেন কোষের নিচে অপেক্ষাকৃত লম্বাকৃতির 4টি কোষ থাকে, যে কোষগুলোকে বলা হয় ক্রিস্টালাইন কোন কোষ। তাহলে ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা কয়টা বললাম? 4টি। এবং এই ক্রিস্টালাইন কোন কোষগুলো কি করে? এই যে ক্রিস্টালাইন কোন, এই যে মাকুয়াকৃতির, এই মোচাকৃতির এই ক্রিস্টালাইন কোন কোষটাকে কি করে? ক্রিস্টালাইন কোন কোষগুলোকে আবৃত রাখে। ক্রিস্টালাইন কোনকে কি করে? ক্রিস্টালাইন কোন কোষ কি করে? আবৃত করে রাখে। কি বুঝছো? ক্রিস্টালাইন কোন কোষটা স্যার কোনটা? ওই গোলাকার ছোট যেটা দেখা যাচ্ছে ওইটা স্যার? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, আমি আলাদা করে দেখাই। ক্রিস্টালাইন কোন হচ্ছে যে এটা, এই যে হলুদ রং দিয়ে যেটা দেখানো, দেখছো? আর ক্রিস্টালাইন কোনকে যে 4টা যে ক্রিস্টালাইন কোন কোষ, সেই ক্রিস্টালাইন কোন কোষ কি করে? আবৃত করে রাখছে। এইটুকু কি ক্লিয়ার? ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকে কি হয়? এই ক্রিস্টালাইন কোনটা গঠিত হয়। এইটুকু কি বুঝছো? এবং ঘাসফড়িং এর যে ক্রিস্টালাইন কোন যেটাকে আমরা বলছি, এইটা হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। এটা এমসিকিউ এ বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, এমসিকিউ হিসেবে বোর্ড পরীক্ষায় এখানে অনেকবার আসছে। তাহলে যদি বলা হয় ঘাসফড়িং এর কি বলে তোমার প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে কোনটি, উত্তর কি হবে বলো? ক্রিস্টালাইন কোন। আচ্ছা, এইবার দেখো যে কোন কোষগুলো ছিল, সেই কোন কোষগুলোর বাহিরে, যেখানে নীল কালার দিয়ে দেখানো হয়েছে, বাহিরে যে আবরণটা থাকে সেই আবরণটাকে বলা হয় আইরিশ আবরণ। কি বলা হয়? আইরিশ আবরণ। এই আইরিশ আবরণ কি করে? যখন হচ্ছে আলোর তীব্রতা হয়, আলোর যখন তীব্রতা দুপুরবেলা, তখন এই আইরিশ আবরণটা কি হয়? লম্বা হয়ে যায়। আবার যখন আলোর তীব্রতা কম থাকে সন্ধ্যাবেলায়, তখন এটা সংকুচিত হয়ে যায়। কি বুঝছো? যদি বলা হয় দুপুর বেলায় কি হয়? যে এই যে কোন কোষগুলো, ক্রিস্টালাইন কোন কোষ বা অন্যান্য যে কোন কোষগুলো দেখলাম, সেই কোন কোষগুলোর নিচে দেখো, কোন কোষগুলোর নিচে এই যে লম্বাকৃতির 7 থেকে 8টি কোষ থাকে, যে আমি যেটা দেখাচ্ছি এখানে, এই লম্বাকৃতির 7 থেকে 8টি কোষকে বলা হয় রেটিনাল কোষ। কি বলা হয় বলো? হ্যাঁ, রেটিনাল কোষ। সংখ্যায় কয়টি থাকবে? 7 থেকে 8টি। এবং দেখো এগুলো হলো রেটিনাল কোষ। তো রেটিনাল কোষের যে প্রান্তটা এই যে ক্রিস্টালাইন কোন কোষের দিকে থাকে, রেটিনাল কোষের যে প্রান্তগুলো ক্রিস্টালাইন কোন কোষের দিকে থাকে, সেই প্রান্তে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। কি বুঝছো? আচ্ছা, এই রেটিনাল কোষের কাজ হচ্ছে এই যে র্যাবডম, এই যে কালো রঙের যে র্যাবডম এখানে দেখানো হয়েছে, এই র্যাবডমকে কি করে? রেটিনাল কোষ আবৃত করে রাখে, পরিবেষ্টন করে রাখে। তাহলে যদি বলা হয় যে রেটিনাল কোষ কোথায় থাকবে? কোন কোষগুলির নিচে। কোষগুলো কেমন ধরনের? লম্বাকৃতির। সংখ্যায় কয়টি থাকবে? 7 থেকে 8টি।
এবং এই কোষগুলোর যে প্রান্তটা কোন কোষের দিকে থাকবে সেই প্রান্তে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে আসলো র্যাবডম। তাহলে রেটিনাল কোষ যাকে আবৃত করে রাখছে সেটা কি বলা হচ্ছে কি? র্যাবডম। রেটিনাল কোষ যাকে আবৃত করে রাখছে সেটা কি বলা হচ্ছে? র্যাবডম। এবং এই র্যাবডমে, এই যে এই র্যাবডম, এই কালো এটা, এই র্যাবডমে কি হয়? বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। যদি এমসিকিউ আসে যে ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, উত্তর কি হবে? কোথায় প্রতিবিম্ব গঠিত হবে? র্যাবডমে। আর মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় এটা বলতে পারবা? মানুষের চোখে রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তো যেটুকু বললাম এতক্ষণ, এটুকু কি মনে আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এরপরে দেখো, প্রত্যেকটা ওমাটিডিয়ামের বাহিরের দিকে যে আবরণটা থাকে সেই আবরণটাকে বলা হয় রেটিনাল আবরণ। কি বলা হয়? রেটিনাল আবরণ। তো এই রেটিনাল আবরণ কি করে? একটা ওমাটিডিয়ামকে আরেকটা ওমাটিডিয়াম থেকে পৃথক রাখে। রেটিনাল আবরণ বা রেটিনাল শীতের কাজ কি? একটা ওমাটিডিয়ামকে অন্য আরেকটি ওমাটিডিয়াম থেকে পৃথক রাখা। এটুকু কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে দেখো, এই যে এইটা হলো রেটিনাল শীট বা রেটিনাল আবরণ, এই যে এই দুইটা। তো যখন আলোর তীব্রতা বেশি থাকে তখন এটা কি হয়? প্রসারিত অবস্থায় থাকে। আর যখন আলোর তীব্রতা কম থাকে তখন কি হয়? এটা সংকুচিত হয়ে যায়। এটুকু বুঝছো? তো এখন ঠিক এই মুহূর্তের কথা যদি আমি বলি, এখন কি দুপুরবেলা, তো দুপুরবেলায় কি হবে বলো? রেটিনাল শীতের আবরণটা কি সংকুচিত হবে না প্রসারিত হবে? প্রসারিত হবে। হ্যাঁ, এইবার দেখো, সব শেষে আর দুইটা অংশ আছে। উজ্জ্বল আলোতে প্রসারিত হয় আর অনুজ্জ্বল আলোতে সংকুচিত হয়। তো দুপুর বেলায় সাধারণত উজ্জ্বল আলো থাকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? প্রসারিত হবে। আচ্ছা, এরপরে দেখো, যেটাকে আমরা দেখছি সেটা হচ্ছে ভিত্তি পর্দা। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভিত্তি পর্দা। ঠিক আছে, ভিত্তি পর্দা। তো ভিত্তি পর্দা কি? এই যে এটা হলো কি ভিত্তি পর্দা। এখানে আমরা যদি একটু ভালো করে দেখি, এই যে এইখানে যে পর্দাটা দেখছো এটা হলো ভিত্তি পর্দা। তো যে পর্দার উপর ওমাটিডিয়াম অবস্থান করে, যে পর্দার উপর কি হয়? ওমাটিডিয়াম অবস্থান করে, বা যে পর্দা ওমাটিডিয়ামকে ধারণ করে সেই পর্দাটাকে বলা হয় ভিত্তি পর্দা। এটুকু কি বুঝছো? এরপরে দেখো, এই যে এই কোষটার নাম কি ছিল? একজন বলো, এই কোষটার নাম কি ছিল? রেটিনাল কোষ। রেটিনাল কোষের যে প্রান্তটা ভিত্তি পর্দার দিক থাকে সেখান থেকে কি হয়? কতগুলো স্নায়ুতন্তু বের হয়, এবং এই স্নায়ুতন্তুগুলি সম্মিলিতভাবে গঠন করে কি? এই স্নায়ুতন্তুগুলো সম্মিলিতভাবে গঠন করে অপটিক স্নায়ুতন্তু, এবং এই অপটিক স্নায়ুতন্তু কি করে? মস্তিষ্কে যে প্রতিবিম্ব, সেই মস্তিষ্কের প্রতিবিম্বটা বহন। কি বুঝছো যেটুকু বললাম? তাহলে এখন যদি বলি যে ওমাটিডিয়ামের কোন অংশের মধ্য দিয়ে আলো প্রবেশ করে? কর্নিয়ার মধ্য দিয়ে। হ্যাঁ, কর্নিয়া। তারপরে ওমাটিডিয়ামের কোন অংশ প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে? ক্রিস্টালাইন কোন। ভেরি গুড। এখন আমরা যেটা দেখব যে ঘাসফড়িং এর উজ্জ্বল আলোয় কিভাবে কোনো বস্তু দেখে আর স্থিমিত বা অনুজ্জ্বল আলোয় কিভাবে দেখে সেই দর্শন কৌশলটা আমরা দেখব। ঠিক আছে, তো আমি যদি এখানে চিত্রটা দেখে বুঝিয়ে দিই, এই যে এটা তোমরা কিন্তু ভালো করে শিখবা। এটা 4 মার্কসের জন্য আসে, আর এটার পার্থক্য 3 মার্কসের জন্য আসে। আবার অনেক সময় ওমাটিডিয়ামের চিত্র আঁকতে দেয়, সেটাও 3 মার্কসের জন্য। তো এইখান থেকে একটা পূর্ণাঙ্গ সিকিউ কিন্তু আসে পরীক্ষায়। এটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। তো
তো খেয়াল করো যে প্রথমে আমরা উজ্জ্বল আলোর ক্ষেত্রে বলি, এই যে উজ্জ্বল আলোয় কিভাবে ঘাসফড়িং কোনো কিছু দেখে। তো এ, তারপরে বি, সি, এগুলো হলো দর্শনীয় বস্তু, আর এই বস্তু থেকে দেখো আলোক রশ্মি, কিছু আলোক রশ্মি বেরোচ্ছে। তো উজ্জ্বল আলোয় আমরা যে আইরিশ আবরণের কথা বলেছিলাম বা রেটিনাল যে আবরণের কথা বলেছিলাম, সেটা কি সংকুচিত হবে না প্রসারিত হবে? একটু আগে শিখাইলাম। প্রসারিত হবে। হ্যাঁ, প্রসারিত হবে। এই যে দেখো উজ্জ্বল আলোয় এটা প্রসারিত হয়ে গেছে, এই জায়গাগুলো দেখো প্রসারিত হয়ে গেছে। প্রসারিত হওয়ার ফলে কি হচ্ছে যে সম্পূর্ণ ওমাটিডিয়ামকে দেখো একটা ওমাটিডিয়ামকে আর একটা ওমাটিডিয়াম থেকে দেখো পৃথক করে ফেলছে। এখানে দেখছো কালো পর্দাগুলো, আবরণগুলো দেখো একটা ওমাটিডিয়ামকে আর একটা ওমাটিডিয়াম থেকে কি করলো, পৃথক করে ফেললো। পৃথক করার ফলে কি হচ্ছে দেখো এ, বি, সি তিনটা আলাদা আলাদা দর্শনীয় বস্তু, সেখান থেকে যে আলোক রশ্মিগুলো দেখো এ এর আলোক রশ্মি এ ওমাটিডিয়ামের মধ্যে প্রবেশ করছে, বি এর আলোক রশ্মি বি ওমাটিডিয়ামের র্যাবডোমে প্রবেশ করছে, সি আলোক রশ্মি সি ওমাটিডিয়ামের র্যাবডোমের মধ্যে প্রবেশ করছে। অর্থাৎ একটা ওমাটিডিয়ামের আলোক রশ্মি পাশের যে ওমাটিডিয়াম সেটার মধ্যে কিন্তু প্রবেশ করছে না। কি বুঝছো? তাহলে কি হচ্ছে যে যখন আলো উজ্জ্বল থাকে তখন কি হয়, প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হয়, যার ফলে এটা দেখা যাচ্ছে কোনোটা সাদা কালো, এই যে মোজাইকের মতো দেখায়। ঠিক আছে, তাহলে উজ্জ্বল আলোয় ঘাসফড়িং এর চোখে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা কি বলা হয়, কি অ্যাপোজিশন। কি বলা হয়? অ্যাপোজিশন। হ্যাঁ, তাহলে উজ্জ্বল আলোয় ঘাসফড়িং এর দর্শন যে কৌশল সেটাকে বলা হয় অ্যাপোজিশন, আর অনুজ্জ্বল আলোয় ঘাসফড়িং এর কোনো বস্তু দেখার যে কৌশল সেটাকে বলা হয় সুপারপজিশন। ঠিক আছে, তো দন্তস্ব দিয়ে মনে রাখো সুপারপজিশন, দন্তস্ব দিয়ে মনে রাখো স্থিমিত, দন্তস্ব দিয়ে মনে রাখো সংকুচিত, দন্তস্ব দিয়ে মনে রাখো সন্ধ্যাবেলা। এই চারটা দন্তস্ব মনে রাখো, তোমার পড়া শেষ। তো এইবার আমরা দেখি স্থিমিত দন্তস্ব প্রথম অক্ষর, স্থিমিত আলোয় কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি করে। তাহলে এইবার খেয়াল করো যে এইখানে যে পর্দাটা আমরা দেখছি আইরিশ আবরণ আর এই যে রেটিনাল আবরণ, এবার স্থিমিত আলোতে দেখো এটা কি প্রসারিত হয়েছে না সংকুচিত হয়েছে? সংকুচিত হলে কি হলো দেখো, এই যে মাঝখানে ওমাটিডিয়ামের এই মাঝখানের অংশটা দেখো অনাবৃত হয়ে পড়ছে, খেয়াল করছো? অনাবৃত হয়ে গেছে এই জায়গাগুলো, এই যে এই জায়গাগুলো, এখানে দেখো কালো একটা পর্দা আমরা দেখতে পাচ্ছি, বাট এখানে কিন্তু সেই কালো পর্দাটা নাই, দেখছো আবরণটা নাই, খেয়াল করছো? তো এই ক্ষেত্রে কি হয়, আলোটা যখন লম্বালম্বি ভাবে যখন পড়ছে তাহলে একটা নির্দিষ্ট ওমাটিডিয়ামের মধ্যেই থাকছে, কিন্তু যে আলোটা একটু বাঁকা ভাবে পড়ছে সেটা দেখো সেই নির্দিষ্ট ওমাটিডিয়াম ছাড়াও পাশের ওমাটিডিয়ামের মধ্যে চলে গেছে। তাহলে এ এর আলোক রশ্মি দেখো বি এর মধ্যে চলে গেছে, কারণ এটা বাঁকা ভাবে পড়ছিল আলোটা। সি এর আলোক রশ্মিটা দেখো বি এর মধ্যে চলে গেছে, আর বি এরটা তো বি এর মধ্যে আছে। তাহলে বি এর মধ্যে যদি বলি বি ওমাটিডিয়ামের মধ্যে কয়টা আলোক রশ্মি প্রবেশ করছে টোটাল? তিনটা। তাহলে একটা ওমাটিডিয়ামের মধ্যে একাধিক আলোক রশ্মি প্রবেশ করার ফলে তখন যে বস্তুটা দেখে সেই বস্তুটা দেখে হচ্ছে অস্পষ্ট এবং ঝাপসা, এবং এই যে স্থিমিত আলোতে অস্পষ্ট ঝাপসা প্রতিবিম্ব সৃষ্টির মাধ্যমে ঘাসফড়িং এর দর্শন যে কৌশল সেটাকে বলা হয় সুপারপজিশন। এটা কি ক্লিয়ার হয়েছে? তো এখন হচ্ছে পার্থক্যটা তোমাদের ভালো করে শিখতে হবে। আমি যেটা বললাম এই পার্থক্যর মধ্যেই ডিটেল দেয়া আছে। তো দেখো সুপারপজিশন, অনেকে সুপার মনে করে বলবে যে এটা বেশি আলোতে হয়, উজ্জ্বল আলোয়, আসলে না, উল্টো। দেখো তাহলে মৃদু বা স্থিমিত আলোতে কি হয়, সুপারপজিশন যে প্রতিবিম্ব সেটি গঠিত হয়, আর অ্যাপোজিশন হচ্ছে তীব্র আলোতে গঠিত হয়। রেটিনাল এবং আইরিশ আবরণ দেখো এখানে সংকুচিত হয়ে যায়, অ্যাপোজিশনের ক্ষেত্রে প্রসারিত হয়ে যায়। সুপারপজিশনে দেখো তির্যক এবং উলম্বিক উভয় আলোক রশ্মি ওমাটিডিয়ামের প্রতিবিম্ব তৈরি করে, আর অ্যাপোজিশনের ক্ষেত্রে শুধুমাত্র উলম্বিক আলোক রশ্মি কাজ করে।
আর সুপারপজিশনে অস্পষ্ট সামগ্রিক এবং ঝাপসা প্রতিবিম্ব গঠন করে, আর অ্যাপোজিশনে কি হচ্ছে সুস্পষ্ট পৃথক এবং ভিন্ন ভিন্ন অংশের প্রতিবিম্ব গঠিত হয়। তো এইটা তোমাদের শিখে রাখতে হবে। তো এখান থেকে যে কোশ্চেনগুলি আসে সেটা আমরা একটু বলে দিই, যে সুপারপজিশন এবং অ্যাপোজিশনের যে চিত্র আমরা দেখলাম, একটু আগে বর্ণনা দিলাম, সেই চিত্র দুইটা উদ্দীপকে দেওয়া থাকবে। সেখান থেকে বলবে গ নাম্বার কোশ্চেনে বলবে উদ্দীপক ক এর প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, অথবা ক এবং খ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো, অথবা 4 নাম্বার যে কোশ্চেনটা হবে সেই ক্ষেত্রে বলবে উদ্দীপক ক এবং খ এর মধ্যে কোন প্রক্রিয়াটি উজ্জ্বল আলোয় দর্শন প্রক্রিয়ার জন্য উপযোগী যুক্তি সহ বিশ্লেষণ করো। তো এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু এখান থেকে আসবে, এই যে এই চিত্রগুলি উদ্দীপকের মধ্যে দেয়া থাকে। এছাড়াও অনেক সময় কি করা হয়, যে এই যে ওমাটিডিয়াম, দেখো এই ওমাটিডিয়ামের চিত্রও কিন্তু আঁকতে বলে। হ্যাঁ, তো এই চিত্রটাও ভালোভাবে শিখে রাখতে হবে, এবং অনেক সময় বলে যে এই চিত্রটি এঁকে বিভিন্ন অংশের নাম এবং কাজ লিখো। তো এইগুলো তোমরা সকলে ভালোভাবে শিখে রাখবে। তো আজ তাহলে এ পর্যন্তই, আগামী দিন আবারও কথা হবে। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।